ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। নারী এশিয়ান কাপ বাছাই পর্বের প্রসঙ্গ ইতিহাস সৃষ্টির লক্ষ্যে কাল মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যে ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো নিশ্চিত হবে এশিয়া কাপের টিকিট। র্যাঙ্কিংয়ে মিয়ানমার 73 ধাপে এগিয়ে থাকলেও বিচলিত নয় বাংলাদেশের মেয়েরা। বাহরাইনকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস দিয়েই মিয়ানমার বধের ছক বাটলার শিষ্যদের। মিয়ানমারে বিকেল 3:30টায় শুরু হবে দু দলের এই লড়াই। বাহরাইনকে উড়িয়ে আত্মবিশ্বাসী শুরু তহুরা মনিকাদের। তৃতীয়বারের চেষ্টায় মিলল এশিয়ান কাপ নারী বাছাইয়ের প্রথম জয়ের দেখা। আর এই সুখস্মৃতি নিয়েই শক্তিশালী মিয়ানমারের আতিথ্য নেবে বাংলাদেশ, যেখানে র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে স্বাগতিক মিয়ানমার। তবে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে যেভাবে গোলবন্যায় ভাসিয়েছে বাটলার শিষ্যরা, নিঃসন্দেহে সেই আত্মবিশ্বাস পুঁজি হবে লাল সবুজ প্রতিনিধিদের। যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তো সবাই আমরা ফোকাস করতেছি এবং কনসেন্ট্রেট করতেছি। আশা করছি একটা ভালো গেম হবে। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করব। মিয়ানমারকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী এশিয়া কাপের টিকিট কাটবে বাংলাদেশ। তবে ড্র করলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে মিয়ানমারের থেকে। ফাইটিং ম্যাচ, আমরা সবাই রেডি হয়ে নামবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে ম্যাচটা উইন হলে ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। মেয়েরা সবাই সুস্থ আছেন এবং আমাদের বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা নেই। আমরা ওদের এগেনস্টে কিভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। টানা দুইবারে সাফ জয়ী বাংলাদেশের নারীরা এশিয়া কাপে খেলার স্বপ্নে বিভোর। তাই মাঠের পারফরমেন্সে ঘুচিয়ে দিতে চায় র্যাঙ্কিং ব্যবধানের দেয়াল। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রসঙ্গ। টেস্ট সিরিজটা শেষ, বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন। বুধবার 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। এর আগে সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা। এই সিরিজ দিয়েই পাকাপাকিভাবে ওয়ানডে ক্যাপ্টেন্সি শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও তার ক্যাপ্টেন্সি পাওয়া, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে ক্যাপ্টেন্সি না পাওয়া, টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া সবকিছু মিলিয়ে আলোচনাটা কম হয়নি। মঙ্গলবার ফ্লাডলাইটের আলোয় প্র্যাকটিস করে ম্যাচ প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। এই ভেন্যুতে 13 ওয়ানডে খেলা বাংলাদেশ মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে, সেটাও ভারতের বিপক্ষে। টিমের ভিতরে একজন ক্যাপ্টেন থাকে এবং আলটিমেটলি সবারই খেলতে হয় এবং সবাই পারফর্ম করলে কিন্তু দেশ ভালো করে এবং টিমটার রেজাল্টটা হয়। সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন একজনই থাকে, বাট টিমে সবাই পারফর্ম করাটা, সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার ভিতরে এরকম কোনো কিছুই নেই, শান্তর ভিতরে এই জিনিসটা নেই, কারণ সবার আগে টিম বাংলাদেশ। মোস্তাফিজকে নিয়ে আমাদের প্ল্যান আছে। মিরাজ ভালো ক্রিকেটার, অধিনায়ক কেমন হবে জানি না। প্রেমাদাসের উইকেট স্পিন সহায়ক, তবে ব্যাটিং সহায়ক উইকেট চাই আমরা। ওপেনিং একটা মধুর সমস্যা। কোন জুটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে? লিটনি বা কোথায় খেলবেন? ফিনিশিংয়ে জাকের আলী অনিক নাকি শামীম হোসেন পাটোয়ারি? কোন 3 পেসারকে নিয়ে নামবে বাংলাদেশ? কলম্বো থেকে সম্ভাব্য 11 জানবো হাসান আল মারুফের কাছে। তানজিদ তামিম, পারভেজ ইমন, নাইম শেখ, লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে 4 ওপেনার। কোন দুজন খেলবেন প্রথম ম্যাচে তা নিয়ে আছে প্রশ্ন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে 2 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাইম। সেই সাথে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আসার আলো দেখিয়েছে তানজিদ হাসান তামিম। তাই প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে নাইম তামিম জুটি। 3-এ থাকছেন নাজমুল হোসেন শান্ত, যেখানে তিনি সবচেয়ে বেশি 37টি ম্যাচ খেলেছেন, যার মাঝে সবশেষ 7 ওয়ানডের 2টি 50, 1 সেঞ্চুরি ও 2টি 40 ইনিংস আছে এই বাঁহাতি ব্যাটারের। ওপেনিংয়ে ব্যর্থতার পাল্লা ভারী করা লিটন দাসকে দেখা যেতে পারে 4-এ। সবশেষ 5 ইনিংসে 3 ডাকে মোটে 6 রান করা লিটনকে খেলানো হতে পারে এই পজিশনে। এরপর 5-এ থাকছেন তাহিদ হৃদয়, 6 নম্বরে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, 7 নম্বরে অপশন হিসেবে থাকছে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারির নাম। অতিরিক্ত বোলিং অপশন বিবেচনায় 2 বছর পর ওয়ানডে দলে ফেরা শামীম এগিয়ে থাকলেও ফর্ম বিবেচনায় মূল চয়েস হতে পারেন জাকের আলী অনিক। মিরাজের স্পিন সঙ্গী হিসেবে 8 নম্বরে রিশাদ এবং শেষে থাকবেন 3 পেসার। যদিও অনুশীলনে পূর্ণ রিদমে বল করতে দেখা যায়নি তাসকিনকে,
তবে ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনের সাথে প্রথম ওয়ানডেতে জুটি বাঁধতে পারেন মোস্তাফিজ ও তানজিম হাসান সাকিব। সেক্ষেত্রে বেঞ্চ গরম করতে হবে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। সব মিলে 2 স্পিনার 3 পেসার নিয়ে প্রথম ওয়ানডের একাদশ সাজাতে পারে বাংলাদেশ। তবে এই একাদশে ষষ্ঠ বোলিং অপশন না থাকাটাও যে বাংলাদেশের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সবচাইতে বড় আন্তর্জাতিক স্টেডিয়াম কলম্বো, এবং সেই স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। এর আগে যখন শ্রীলঙ্কা বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয়েছিল তখন বাংলাদেশ সেই সিরিজটা জয়লাভ করেছে। আমাদের সঙ্গে হাসান আল মারুফ, আমাদের সহকর্মী, ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন। মারুফের কাছে জানতে চাই, মারুফ, প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, আমি দেখতে পাচ্ছি যে রাতের বেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোর নিচে আপনি দাঁড়িয়ে আছেন। এই যে শ্রীলঙ্কাতে এই সময়টাতে রাতের বেলা ডিউ ফ্যাক্টরের প্রভাব আসলে কতখানি আছে, যদি থাকে বাংলাদেশ টিমের সেই অনুযায়ী প্রিপারেশনটা কেমন দেখতে পাচ্ছেন? সব কিছু মিলিয়ে নতুন ক্যাপ্টেন ফর্মালি দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, প্র্যাকটিসে আসলে তাকে কতটুকু মনে হচ্ছে যে দল তাকে আপন করে নিয়েছেন, দলটাকে মেন্টরিং করছেন, গাইড করছেন? সামি, প্রথমে ডিউ ফ্যাক্টরের কথাটা বলি। আপনি যেমনটা বলছিলেন যে মেহেদী মিরাজ যখন কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন, তার আসার আগে মাঠে তিনি হাত দিয়ে আসলে ঘাসটা দেখছিলেন যে এখানে ডিউ আছে কিনা, শিশির আছে কিনা। কলম্বোর যে ওয়েদার, এখন প্রচন্ড গরম, কলম্বোতে বৃষ্টির কোনো সংখ্যা নেই আগামীকালকে ম্যাচে, এবং আসলে যেহেতু রাতে ডে নাইট ম্যাচ, এবং সেখানে বৃষ্টির কোনো সংখ্যাও নেই, শিশিরের কোনো সংখ্যা নেই, ডি ফ্যাক্টর খুব একটা প্রভাব পড়বে না এই ম্যাচে। এবং আপনি যখন বলছেন মেহেদী হাসান মিরাজের কথা, অনুশীলনে গতকালকে দেখেছিলাম মেহেদী হাসান মিরাজ লম্বা সময় অনুশীলন করেছিলেন, বোলিং করেছিলেন 3 মিনিটে নাজমুল শান্তকে অনেকটা সময়। এবং দলের যে বোঝাপড়া বা দলের একজনের সাথে আরেকজনের সাথে যে সম্পর্কটা সবসময় মেহেদী হাসান মিরাজের ছিল, সেটাই কিন্তু অনুশীলনে আমরা দেখেছি। এবং আজকে তিনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে অধিনায়ক হিসেবে নতুন একটা শুরু করতে যাচ্ছেন, এবং সেখান থেকে তিনি প্রত্যাশা করছেন শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা শুরুর। যেমনটা আপনি বলছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ ঘরের মাঠে যে সিরিজটা খেলেছে, সেই সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছিল। যদিও এই প্রেমাদাসে কিন্তু পরিসংখ্যানটা একটু ভিন্ন, বাংলাদেশ 13টা ওয়ানডে খেলেছে, এখানে 13টির একটিতেও বাংলাদেশ জয় পায়নি। সেই জায়গা থেকে একটু তো আসলে দুঃখজনক একটা বিষয়। এখান থেকে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে যে একটা নতুন শুরু করতে। মেহেদী হাসান মিরাজের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ, মিরাজ নিশ্চয়ই চাইবেন যে সেই সিরিজটা ভালো শুরু করতে। এবং শক্তিমত্তার বিচারে আমার কাছে মনে হয় বাংলাদেশ অবশ্যই ভালো একটা দল, এবং প্রত্যাশাও করছি বাংলাদেশ এই জায়গায় টেস্ট সিরিজের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা কাটিয়ে ওয়ানডেতে একটা ভালো শুরু করতে পারবে। সামি, কম্বিনেশনের কোনো আজ কি আসলে পাচ্ছেন কিনা? কারণ এটা খুবই ট্রিকি কম্বিনেশন। এমন না যে ওয়ানডেতে বাংলাদেশ খুব ভালো পারফর্ম করছে, আবার খুব খারাপ পারফরমেন্সও করছে না। কিন্তু আপনি যদি টিম কম্বিনেশন চিন্তা করেন, লিটন কুমার দাস সেই জায়গাটায় আছেন, তাওহিদ হৃদয় আছেন একই পজিশনের জন্য কম্পিটিটর, আবার লোয়ার ডাউন দ্য অর্ডারে জাকের আলী অনেক, তিনি কিন্তু ভালো খেলেছেন ওয়ানডেতে, শামীম পাটোয়ারিও সেই জায়গাটা আছে, একটা হেলদি কম্পিটিশন টিমটার মধ্যে আছে। কিন্তু প্রথম ওয়ানডের জন্য এই মধুর সমস্যাটা আসলে কাভার আপটা কিভাবে করতে পারে বাংলাদেশ? প্র্যাকটিস দেখে কোনো আজ পাওয়া যাচ্ছে কিনা? আমি প্র্যাকটিস, এখনো বাংলাদেশ মাত্র প্র্যাকটিসে নেমেছে, শ্রীলঙ্কা প্র্যাকটিস করছে। তবে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে মিরাজকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে কম্বিনেশনটা কেমন হতে পারে, যেহেতু ওপেনিং নিয়ে একটা মধুর সমস্যা আছে। মিরাজের ব্যাটিং পজিশনও কিন্তু একটা বিষয়, যে অন্য অধিনায়কদের অধীনে মিরাজ আসলে সবসময় বলতেন যে তিনি একটু উপরের দিকে ব্যাট করতে চান। সেই জায়গা থেকে মিরাজ এখন ক্যাপ্টেন, তিনি কত নম্বরে ব্যাট করবেন? জাকির আলী অনেক ফিনিশিং এ আছেন, লিটন দাসের পজিশন নিয়ে একটা কথা হচ্ছিল। যতটুকু মিরাজ বলেছেন বা ধারণা দিয়েছে সেটা হচ্ছে লিটন দাস মিডল অর্ডারেই ব্যাট করছেন। এই সিরিজে আমরা হয়তো লিটনকে মিডল অর্ডারে দেখতে পাবো। এবং একই সাথে মিরাজ, যেহেতু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনের কেউই নেই, সেই জায়গাটা কিন্তু পূরণ করবে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। তিনি এটা স্পষ্ট করে বলেছেন যে এই দুটা পজিশনে লিটন এবং তিনি খেলবেন। সেই জায়গা থেকে বলা যায় ওপেনিং এ তানজিদ তামিম এবং নাইম শেখকে হয়তো আমরা দেখতে পাবো। লিটন দাসকে খুব সম্ভবত 5 এবং 6 মেহেদী হাসান মিরাজ খেলবেন, সাথে জাকির আলী অনেক। যদিও আমি একটু আগে রিপোর্টে বলছিলাম যে শামীম পাটোয়ারি ষষ্ঠ বোলিং অপশন যদি আপনি বিবেচনা করেন এই মাঠে, সেক্ষেত্রে শামীম পাটোয়ারি হয়তো একটু এগিয়ে থাকে, 2 বছর পর তিনি দলে ফিরেছেন। তবে সাম্প্রতিক যে ফর্ম সেটা যদি বিবেচনা করি, বা শামীম পাটোয়ারির আগে যে কয়টা ওয়ানডে খেলেছেন সেটার ব্যাটিং ফর্ম যদি বিবেচনা করি, জাকির আলী অনেক নিঃসন্দেহে সেই জায়গায় ফেভারিট, এবং আমার মতে তিনি হয়তো বা একাদশে থাকতে পারেন। মারুফ, আমাদের যিনি প্রডিউসার আছেন তিনি আমাকে জানাচ্ছিলেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি নাকি ফুড ব্লগিংও শুরু করেছেন শ্রীলঙ্কায় গিয়ে, কাকে সঙ্গে নিয়ে। এখন কি কি খাবার খেলেন তাকে সঙ্গে নিয়ে? আমাদেরকে সেই শ্রীলঙ্কান ফুডের ব্যাপারে কিছু কি বলতে পারেন? 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো সময় আছে আমাদের হাতে। আমি, আপনি এর আগেও দেখেছেন ভারত বিশ্বকাপে আমি কিন্তু খাবার নিয়ে আসলে আমার খুব সমস্যা পড়েছিল।
এই শ্রীলঙ্কা তো একই অবস্থা আসলে, স্থানীয় যে লোকাল খাবারগুলো সেগুলো আমরা যারা এসেছি দূর থেকে তাদের জন্য সবার অনেকেরই আসলে এই সমস্যাটা হচ্ছে। আমরা বেশিরভাগই নিজেরা রান্না করেই খাচ্ছি এখন। আর ফুড ব্লগিং আমি করছি না, ট্রাভেল ব্লগিংটা করেছি, দু একটা ভিডিও করেছি। সামি মারুফ, আপনি খুব সুকৌশলে, আমি যেটা বলছিলাম যে ওই কাকে সঙ্গে নিয়ে, আপনি সেই প্রসঙ্গটা কিন্তু এড়িয়ে গেছেন। যে প্রডিউসার আমাকে বলুন সময়টা শেষ হয়ে গেছে, পরবর্তী দিন আপনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ মারুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শ্রীলঙ্কার সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কলম্বোর রণসিং প্রেমাদাসা নির্মাণকালে যার নাম ছিল কেত্তারামা স্টেডিয়াম, এই ভেন্যুতেই ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে নিরাজ ট্রফির ফাইনালে তুলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কলম্বো থেকে হাসান আল মারুফের প্রতিবেদনে জানাবো এই ভেন্যুর আরও কিছু বিস্তারিত। আমি দাঁড়িয়ে আছি প্রেমাদাসা স্টেডিয়ামে, যেটি নির্মাণকালে নাম ছিল কেত্তারামা স্টেডিয়াম। পরবর্তীতে 1994 সালে সাবেক প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসার নামে এটি নামকরণ করা হয় এবং এটিকে এখন আর প্রেমাদাসা স্টেডিয়াম নামেই সবাই চেনে। এই মাঠে বাংলাদেশের যেমন আছে সুখ স্মৃতি, তেমন আছে বাজে স্মৃতিও। নিরাজ ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদের সেই ছক্কায় এই মাঠেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ, আর ফাইনালে ভারতের কাছে হেরে এখানেই স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের। এই ভেন্যুটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় আন্তর্জাতিক মাঠ। 1986 সালে মাত্র 14,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যুটি তৈরি করা হয়। পরবর্তীতে 2011 বিশ্বকাপকে সামনে রেখে সংস্কারের মাধ্যমে এর সিট সংখ্যা বাড়ানো হয় 35,000-এ। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মাঠে আছে ফ্লাড লাইটও, যা সচরাচর শ্রীলঙ্কার অনেক ভেন্যুতেই দেখা মেলে না। যে কারণে এই প্রেমাদাসাতেই সবচেয়ে বেশি ম্যাচ হয় রঙিন পোশাকে। অনুশীলনের জন্য এখানে আছে 16টি উইকেট। টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটিও হয়েছে এই ভেন্যুতেই। 1997 সালে ভারতের বিপক্ষে সনাত জয়াসুরিয়ার 340 রানের রেকর্ড গড়া ইনিংসে 952 রানের পাহাড় সম সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। এরপর 2002 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ও 2012 টি-20 বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয় এই মাঠে। এই ভেন্যুতেই বাংলাদেশ খেলেছে 2 টেস্ট, 13 ওয়ানডে ও 7টি টি-20। 2023 এশিয়া কাপে সাকিবের নৈপুণ্যে ভারতকে 6 রানে হারিয়েছিল বাংলাদেশ। এই মাঠে ওয়ানডেতে এটি টাইগারদের একমাত্র জয়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে গ্যালারি, চলছে মাঠের কাজও। এই ভেন্যুতেই যে চলমান সিরিজের প্রথম 2 ওয়ানডে খেলবে বাংলাদেশ, যার প্রথমটিতে 2 জুলাই লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। বিতোষক চাকমা ড্রিবলিংয়ে মুগ্ধ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু প্রশংসা করলেন এই আমেরিকান প্রবাসীর ফিনিশিং দক্ষতায়। তবে নজর কাড়লেও ট্রায়ালে থাকা 48 প্রবাসী ফুটবলার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না বাফুফে। তবে ভিডিও বিশ্লেষণ শেষে কয়েকজন ফুটবলার সুযোগ পেতে পারেন আন্ডার 23 ক্যাম্পে। পাশাপাশি প্রতি বছরে অন্তত একবার হলেও ট্রায়ালের আয়োজন করতে চায় বাফুফে। চোখ ধাঁধানো ফিনিশিং, ঠিক এমন একজন ফিনিশারের অভাবে বারবার ভুগতে হয়েছে অনেক ম্যাচেই। তবে ট্রায়ালে বিশেষভাবে নজর কেড়েছেন বিতোষক চাকমা। ট্রায়াল ম্যাচে গোল করার পাশাপাশি ছিল অসাধারণ ড্রিবলিংয়ের পসরা। অসাধারণ স্কিল ও গতি দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে। তো বিতোষক এখানে কালকে গোলও করেছে। ওর স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের। 3 দিনের ট্রায়াল, 14 দেশের 48 প্রবাসী ফুটবলার বাফুফের রাডারে। লাল সবুজ জার্সি গায়ে চাপানোর এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশ থেকে। এই ট্রায়াল পর্যবেক্ষণে ছিলেন বাফুফের নির্ধারিত কোচিং প্যানেল। দেশের শীর্ষ ক্লাবগুলোর কয়েকজন কোচ নিয়ে গঠিত প্যানেলের নেতৃত্বে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ এই টেকনিক্যাল ডিরেক্টর। শেষের দিন অনেকটা জুম করে নেওয়া হয়েছে, পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখে। প্লাস আমাদের ওয়াই স্কাউট আছে, যে অ্যাপস আছে, আমরা যেটা সাহায্য নিয়ে আমরা ম্যাচ অ্যানালিসিস করি। তো লাস্ট ম্যাচটা আমরা চেষ্টা করছি জার্সি নাম্বার এবং লিস্ট দিয়ে ওয়াই স্কাউট আমাদের একটা রিপোর্ট দিবে হয়তো কালকের ম্যাচ দুটো দেখে আর কি। জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় যে এই এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। জুলাইয়ের শেষ দিকে আছে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প, সেখানেও সুযোগ পেতে পারেন ট্রায়ালে আসা ফুটবলাররা। আগামী বছর আছে অনূর্ধ্ব 19 দলের খেলা, সেখানেও খোলা থাকবে বাফুফের দুয়ার। আমরা এখনও ভিডিও দেখিনি। আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন, আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না।
প্লেয়ারকে জাজ করার জন্য। সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করে এখান থেকে অবশ্যই 23 যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব। এই 48 ফুটবলার ছাড়াও আরও অনেক চিঠি আছে ফেডারেশনের কাছে। বছরে অন্তত একবার হলেও এই ট্রায়াল চালানোর আশ্বাস বাফুফের। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছে, স্টে টিউনড। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে অনূর্ধ্ব 19 বাস্কেটবল বিশ্বকাপের ম্যাচ বর্জন করেছে জর্ডান। খেলতে অস্বীকৃতি জানানো জর্ডানকে পরাজিত ঘোষণা করা হয়েছে। বিপরীতে 20-0 পয়েন্টে জয়ী ঘোষণা করা হয়েছে ইসরায়েলকে। এ নিয়ে জর্ডান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দেশটির শীর্ষ গণমাধ্যম নিশ্চিত করেছে গাজায় গণহত্যার প্রতিবাদেই ম্যাচ বয়কট করেছে দেশটি। এই জয়ের ফলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে ইসরায়েল। বিপরীতে 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের 4 নম্বরে জর্ডান। তাতেও সমস্যা নেই দলটির। এরই মধ্যে রাউন্ড অফ 16-এর নাম লিখিয়েছে জর্ডান, কারণ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপের 4 দলই যাবে শেষ ষোলোতে। তবে এই ঘটনার নিন্দা জানিয়েছে ইসরায়েল বাস্কেটবল ফেডারেশন। খেলাধুলার রাজনীতি টেনে আনায় জর্ডানের সমালোচনা করেন সভাপতি আমব্রোস ফ্রিশম্যান। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে 328 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সাউথ আফ্রিকা। 537 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র 208 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এর আগে নিজেদের 33 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম 500 রান তারা করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। তৃতীয় দিন শেষ করে রনিক বসাকে বলে আউট হন ওপেনার কাইতানে। চতুর্থ দিন সকালেও চলে বসকের পেস তাণ্ডব। দলীয় 82 রানের মাথায় টপ অর্ডারের ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। এরপর ক্রেগ আরবাইনের 49 এবং মাসাকাদ্জার 57 রানে বিপর্যয় সামাল দেয় স্বাগতিকরা। শেষ দিকে মুজার রাব্বানি 32 রানে 200 কোটা পার হয় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত বসাকের 5 উইকেট শিকারে 208 রানে গুটিয়ে যায় দলটির দ্বিতীয় ইনিংস। 328 রানের বড় পরাজয়ে সিরিজ শুরু করে জিম্বাবুয়ের আগে লুয়ান ডে প্রিটোরিয়াসের অভিষেকে 153 রান করে ফরডিন বসাকের অপরাজিত সেঞ্চুরিতে। প্রথম ইনিংসে 418 রান করে সাউথ আফ্রিকা। জবাবে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 251 রান করে স্বাগতিকরা। ক্যাপ্টেন কুল নামটি একান্ত নিজের করে নিতে চান মহেন্দ্র সিং ধোনি। সেই লক্ষ্যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পোর্টাল আবেদন করেছেন ভারতের সাবেক এই ক্যাপ্টেন। গত 16 জুন প্রকাশ করা হয় এই ট্রেডমার্ক। কেউ যদি এর বিরোধিতা না করে তাহলে আইনগতভাবে ক্যাপ্টেন কুল নামটি ট্রেডমার্ক হিসাবে ব্যবহারের সত্ত্ব পাবেন তিনি। জানা গেছে স্পোর্টস একাডেমি, কোচিং সেন্টার এবং ফিটনেস সেন্টারের মতো ব্যবসার জন্য ক্যাপ্টেন কুল নামটি নিতে চাইছেন মাহি। ক্রিকেট বিশ্বে ক্যাপ্টেন কুল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত, স্থির, আত্মবিশ্বাসী এক অধিনায়কের নাম, মহেন্দ্র সিং ধোনি। এই নামটা শুধু একটি ডাক নাম নয়, এটি তার ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই নামটাই এবার নিজের করে নিতে চান মাহি, যাতে করে আর কাউকে ক্যাপ্টেন কুল বলে ডাকার সুযোগ না থাকে। অর্থাৎ ক্যাপ্টেন কুল এখন থেকে ধোনির নিজস্ব ট্রেডমার্ক। এই নামের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পোর্টালে আবেদন করেছেন এই মেগাস্টার। গত 16 জুন ক্যাপ্টেন কুল ট্রেডমার্কটি প্রকাশ করা হয়। এর মাঝে ট্রেডমার্ক চূড়ান্ত হওয়ার আগে কেউ যদি এর বিরোধিতা না করে তাহলে আইনগতভাবেই ক্যাপ্টেন কুল নামটি ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের সত্ত্ব পাবেন তিনি। খেলাধুলার অনুশীলন, কোচিং এবং ট্রেনিং সেন্টারের জন্য নামটি ব্যবহারের সত্ত্ব চান 43 বছর বয়সী এই ক্রিকেটার। তবে এই প্রক্রিয়াটা এতটা সহজ ছিল না। ইন্ডিয়া টুডেকে ধোনির আইনজীবী মানসি আগারওয়াল জানান, ধোনির পক্ষ থেকে এই নামের ট্রেডমার্ক পেতে আগেও একবার আবেদন করা হয়েছিল। এবার আবেদনের পর বলা হয়েছিল এই নামে লোকজন বিভ্রান্তিতে পড়তে পারে, কারণ একই রকম নাম রেকর্ডে আছে। তবে মানসি বলেন, নামটি যেহেতু খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তাই সাধারণ মানুষের বিভ্রান্তিতে পড়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত ধোনির আইনজীবীর মন্তব্যে একমত পোষণ করে ট্রেডমার্ক নিবন্ধন অফিস। ধোনি কেবল একজন সফল ক্রিকেটারই নন, তিনি একজন ব্যবসায়ীও। ক্যাপ্টেন কুল এখন কেবল একটি ডাকনাম নয়, এটা হতে চলেছে একটি ব্র্যান্ড, একটি প্রতিষ্ঠান ও এক পরিচয়। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।